আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য বিশেষ করে এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018, এই বিধিমালাতে কি বিধিতে কি বলা আছে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে সংক্ষেপে দেখব কোন বিধিতে কি বলা আছে, তারপর বিস্তারিত বর্ণনা দিব। যেমন যাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা প্রযোজ্য নয়, সে বলা আছে 1-2-তে, বিধি 1-2-তে বলা আছে। অসদাচরণ সম্পর্কে 2-এর খতে বলা আছে। কর্তৃপক্ষ 2-এর গতে বলা আছে। ডিজারশন 2-এর চতে বলা আছে, বিধি 2-এর চতে ডিজারশন সম্পর্কে বলা আছে। সরকারি কর্মচারী কারা সে সম্পর্কে বলা আছে 2-এর ছতে। বিভাগীয় মামলার দ্বন্দ্বের ভিত্তি বিধি 3-এ বলা আছে। দ্বন্দ্বসমূহ বিধি 4-এর 1-এ বলা আছে দ্বন্দ্বসমূহ। বিধি 4-এ কিন্তু দ্বন্দ্ব সম্পর্কে বলেছে। 4-এর 1-এ হচ্ছে দ্বন্দ্বের ভিত্তি, বাকি কি দ্বন্দ্ব আছে এখানে লঘুদণ্ড গুরুদণ্ড যে বলা আছে। এরপরে লঘুদণ্ড সম্পর্কে আলাদা করে বলেছে 4-এর 2-তে, এবং গুরুদণ্ড সম্পর্কে আলাদাভাবে বলা আছে 4-এর 3-এ। যেগুলি হলুদ কালার দেওয়া আছে ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেজন্য হলুদ কালার দিয়ে রেখেছি লেখার উপরে। এবার আসি কোন কোন কারণে বা কোন কোন অপরাধে কি শাস্তি বা দ্বন্দ্ব হয়, এটা 4-এর 5-এ বলা আছে বিধি। নাশকতামূলক কর্মকাণ্ডে বা কার্যকলাপের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি বিধি 5-এর 1-3 পর্যন্ত বলা আছে। লঘুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি বিধি 6-এর 1-6 পর্যন্ত বলা আছে, এবং এই গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি বিধি 7-এর 1-12 পর্যন্ত বলা আছে। এই গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি, এই প্রশ্নটি না 30 বার এসেছে বিগত পরীক্ষাগুলিতে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো যাই হোক, প্রত্যেকটা সম্পর্কে আমি বিস্তারিত বর্ণনা দিব। আগে সংক্ষেপে আলোচনা করেছি কোন বিধি থেকে বলা আছে, লক্ষ্য করি। গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার কর্তৃক অনুসরণীয় পদ্ধতি বিধি 11-তে বলা আছে। সাময়িক বরখাস্ত বিধি 12-তে বলা আছে, সাময়িক বরখাস্ত সম্পর্কে বিধি 12। এছাড়াও চাকরি হতে বাধ্যতামূলক অবসর বা অপসারিত বা বরখাস্তকৃত কর্মচারীর ক্ষতিপূরণ, অবসর ভাতা, আনুতোষিক ইত্যাদি সম্পর্কে বিধি 13-তে বলা আছে। আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে বিধি 16-তে বলা আছে এই বিধিমালার। আপিল দায়েরের রীতি ও পদ্ধতি বিধি 18-তে বলা আছে। আপিল স্থগিত বা আটক রাখা এই বিধি 19-এ বলা আছে। আপিল নিষ্পত্তি সম্পর্কে বিধি 21-এ বলা হয়েছে। পুনর্বিবেচনা বা রিভিউ 22 নম্বর বিধিতে বলা আছে, বিধি 22-এ বলা হয়েছে রিভিউ সম্পর্কে। আরও আছে, লক্ষ্য করি, সংশোধন বা পুনর্নিরীক্ষণ, এটা এই রাষ্ট্রপতি কর্তৃক বিভাগীয় যে সমস্ত মামলা তলব করে সেগুলি রিভিউ অর্ডার দিতে পারেন, বিধি 23-এ বলা আছে। এবং লাস্টে যে বিষয়টি আছে 24 নম্বর বিধিতে, এখানে বলেছে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয়, কারণ রাষ্ট্রপতি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। আপিল রাষ্ট্রপতি যে আদেশ দিবে সেটা কার কাছে আপিল করবে, তাই না? সেজন্য বলা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয়, বিধি 24-এ বলা আছে। এই ছিল সংক্ষেপে কোন বিধিতে কি বলা আছে। এবার একটা একটা করে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি এই যাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা প্রযোজ্য নয়, কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা দেখব। লক্ষ্য করি, যাদের ক্ষেত্রে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 প্রযোজ্য নয়, যেমন যাদের ক্ষেত্রে এই রেলওয়ে সংস্থাপন কোড প্রযোজ্য, মেট্রোপলিটন পুলিশের অধস্তন কর্মকর্তা বিন্দু, পুলিশ পরিদর্শকের নিম্ন পদমর্যাদার সদস্য বৃন্দু, বিজিবির অধস্তন কর্মকর্তা বৃন্দু, যেমন রাইফেলম্যান, সিগন্যালম্যান, এছাড়াও ডেপুটি জেলার ও সার্জেন্ট ইন্সট্রাক্টরের নিম্ন পদমর্যাদার সদস্যবৃন্দ, এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে। এছাড়াও বিশেষ করে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার যে সকল কর্মচারী সদস্যদের নির্দিষ্ট করবে, অর্থাৎ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যদি নির্দিষ্ট করে দেয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরের প্রশ্ন, অসদাচরণ। এই প্রশ্নটি না 13 বার এসছে বিগত পরীক্ষায়, এই প্রশ্নটি অসদাচরণ। অসদাচরণ বলতে কি বুঝি, লক্ষ্য করি। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 2-এর খতে, বিধি 2-এর খতে অসদাচরণ সম্পর্কে বলেছেন বা লেখা হয়েছে। কি বলেছে? চাকরি শৃঙ্খলা আচরণ বিধিমালা বা শিষ্টাচার পরিপন্থী কোনো আচরণকে অসদাচরণ বলে গণ্য করা হয়। অর্থাৎ চাকরির শৃঙ্খলা
আচরণ বিধিমালা বা শিষ্টাচার পরিপন্থী, আচরণ পরিপন্থী, শৃঙ্খলা পরিপন্থী এই ধরনের আচরণকে অসদাচরণ বলে। এছাড়াও নিম্ন বর্ণিত অসদাচরণও বা আচরণও অসদাচরণ হিসেবে গণ্য হবে। সেগুলি কি? যেমন এতে বলেছে ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসঙ্গত আদেশ অমান্যকরণ, কর্তব্যে অবহেলা প্রদর্শন, আইনসঙ্গত কারণ ব্যতি রেখে সরকারের কোনো আদেশ, পরিপত্র বা নির্দেশ অবজ্ঞাকরণ, তাই না? এগুলো কিন্তু এই অসদাচরণের মধ্যে পড়বে। এছাড়াও আরও রয়েছে, লক্ষ্য করি, ডি নম্বরে বলেছে কোনো কর্তৃপক্ষের নিকট কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অসঙ্গত, ভিত্তিহীন, হয়রানিমূলক, মিথ্যা বা তুচ্ছ অভিযোগ সম্বলিত দরখাস্ত দাখিল। যেমন কারো বিরুদ্ধে যদি আমি মিথ্যা বা তুচ্ছ কোনো বিষয়ে অভিযোগ দাখিল করি, এটাও অসদাচরণ বলে গণ্য হয়। ই নম্বরে বলেছে অন্য কোনো আইন বা বিধিবিধানে যে সমস্ত কার্য অসদাচরণ হিসেবে গণ্য করা হয়েছে এরকম কোনো কার্য পরিপন্থী কোনো আচরণ, অর্থাৎ অন্য কোনো বিধিতে যদি সে লঙ্ঘন করে সেটাও অসদাচরণ হিসেবে গণ্য হবে, তাই বলছে। এবার আসে ডিজার্শন। এই প্রশ্নটি 16 বার এসছে বিগত পরীক্ষায়। ডিজার্শন, এই প্রশ্নটি ডিজার্শন মানে চাকরি থেকে পলায়ন বলতে হবে। তো যাই হোক, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 2 চ, 2 খতে বলেছিল অসদাচরণ, আর 2 চতে বলেছে ডিজার্শন। 2 চতে ডিজার্শন সম্পর্কে বলা হয়েছে। ডিজার্শন বলতে বোঝায় বিনা অনুমতিতে চাকরি ত্যাগ অথবা 60 দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকা, 60 দিনের বেশি সময় কর্মে অনুপস্থিত থাকা, অথবা কর্ম হতে অনুমোদিত সময়ের অতিরিক্ত 60 দিন বা তার চেয়ে বেশি পুনরায় অনুমতি গ্রহণ ব্যতি রেখে অনুপস্থিত থাকা। অর্থাৎ কেউ যদি অনুমতি নিয়ে 60 দিন থাকার পরে বেশি থাকে, 60 দিনের বেশি সময় থাকে অনুমতি বাদে, তাহলে তখন ডিজার্শনের দায়ে দোষিত হবেন। বিনা অনুমতিতে দেশ ত্যাগ করলে এবং বিনা অনুমতিতে দেশ ত্যাগ করে 30 দিনের বেশি অবস্থান করলে, এছাড়াও অনুমতি সহ যদি দেশ ত্যাগ করে সেক্ষেত্রে 60 দিনের বেশি যদি বিশেষ করে অনুমোদিত বিদেশে অবস্থান করে অননুমোদিতভাবে, অর্থাৎ যদি অনুমতি নিয়ে যায় 30 দিন, যদি অনুমতি না নিয়ে যায় তাহলে 30 দিন বিদেশে থাকলে, 30 দিনের বেশি বিদেশে থাকলে সে ডিজার্শনের দায়ে দোষিত হবে। আর যদি অনুমতি নিয়ে যায় তাহলে 60 দিনের বেশি থাকলে ডিজার্শনের দায়ে দোষিত হবেন। এছাড়া আরও বলা হয়েছে ডিজার্শন বা পলায়ের জন্য তিরস্কার ব্যতীত অন্য যে কোনো দণ্ড প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ এটার জন্য কিন্তু গুরুদণ্ড হয়। তিরস্কারটা তো লঘুদণ্ড, তাই না? যেমন এই যে বাধ্যতামূলক অবসর দান, চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দান, চাকরি থেকে অপসারণ, চাকরি থেকে বরখাস্ত করেন, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত, এরকম কঠিন কঠিন শাস্তি কিন্তু ডিজার্শনের বিষয়ে আছে, ডিজার্শনের জন্য। ঠিক আছে, সব বেতন স্কেলের দক্ষতা সীমা অতিক্রম বন্ধ রাখা। তো এগুলি ছাড়াও এই যে বেতন নিম্ন ধাপে অবনমিতকরণটাও এই ডিজার্শনের দায়ে দোষিত হলে শাস্তি আরোপ করা হয়ে থাকে। এবার আসি সরকারি কর্মচারী কারা, তাই না? সরকারি কর্মচারী বলতে বোঝায়, এই প্রশ্নটি বেশ কয়েকবার এসেছে পরীক্ষায়, এই সরকারি কর্মচারী বিধি 2 চতে সরকারি কর্মচারী সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী অর্থ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি এবং বৈদেশিক চাকরিতে নিয়োজিত বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষ কিংবা কোনো বিদেশি সরকার বা সংস্থায় অস্থায়ীভাবে ন্যস্তকৃত কোনো ব্যক্তি, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি। ঠিক আছে, এই সরকারি চাকরিজীবী হিসেবে গণ্য হবে, সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবে। একজন সরকারি কর্মচারীর যে সমস্ত গুণ থাকা দরকার: নিজের খেয়াল খুশি মতো কাজ না করা, একাগ্রচিত্তে কাজ করা এবং মনোযোগী হওয়া, চাকরিতে প্রবেশের পরপরই নিজ দায়িত্ব, কর্তব্য, অধিকার, সুযোগ সুবিধা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা। এবার আসি এই সরকারি কর্মচারীর ক্ষেত্রে আরও কিছু বিষয় বলা আছে, সেটা হচ্ছে পরিবার পরিজন বা নিকটাত্মীয়ের বিধি বহির্ভূতভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এগুলি ওই একজন সরকারি কর্মচারীর যে গুণ থাকা উচিত সেগুলি সম্পর্কে বলা হচ্ছে। অফিসে কথাবার্তা, হাঁটা চলার বসার মধ্যে সংযম বোধ বজায় রাখতে হবে। যে কোনো ধরনের বিশেষ করে পোস্টিংয়ে হতাশ না হয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। সততা, ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করতে হবে, তাই না? এবং নীতি ও সততার প্রশ্নে নির্ভয়ে কাজ করতে হবে। তো এগুলো হচ্ছে একজন সরকারি কর্মচারীর। এবার আসি এই
বিভাগীয় দ্বন্দ্বের ভিত্তি কী কী? বিভাগীয় দ্বন্দ্বের ভিত্তি বলতে কর্তৃপক্ষ নিচের উল্লেখিত কারণে বা কোনো সরকারি কর্মচারীর উপরে এক বা একাধিক দ্বন্দ্ব আরোপ করতে পারবে। এই নিচের কারণে ভিত্তিগুলো কি কি লক্ষ্য করি। ভিত্তিগুলো হচ্ছে মানে কি কারণে একজন মানুষকে দ্বন্দ্ব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। যেমন প্রথমে আমরা লিখব অদক্ষ হন, দক্ষতা হারান, দক্ষতা পুনরায় অর্জনের সম্ভাবনা যদি না থাকে, তাই না? এবং অসদাচরণের দায়ে যদি দূষিত হয়, ডিজার্শনের দায়ে যদি দূষিত হয়, দুর্নীতিপরায়ণ হন বা দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হওয়া, এবং নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত বলে সন্দেহ করা যুক্তিসঙ্গত কারণ থাকে। এগুলি হচ্ছে এই বিভাগীয় মামলার দ্বন্দ্বের ভিত্তিসমূহ। ঠিক আছে, এটা আমি সংক্ষেপে পড়ি। অদক্ষ, অডিদুনা, এইভাবে সহজে সংক্ষেপে মুখস্থ করি অনেক সময়। দ্বন্দ্বসমূহ কী কী এবার দেখব। দ্বন্দ্বসমূহের মধ্যে হচ্ছে এই যে বিশেষ করে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 4-1 দুই ধরনের দ্বন্দ্বের কথা বলা হয়েছে। একটি হচ্ছে লঘুদণ্ড আর একটা হচ্ছে গুরুদণ্ড। লঘুদণ্ড আর গুরুদণ্ড। এখন লঘুদণ্ড কি সেই সম্পর্কে বলবো। লঘুদণ্ড, এই প্রশ্নটি দুইবার এসেছে প্রশাসন ক্যাডারে, তাই না? এই প্রশ্নটা তো মনে হয় 2025 সালে শিক্ষায় এসেছিল, অর্ধবার্ষিক পরীক্ষায়, দ্বিতীয় অর্ধবার্ষিক। তো যাই হোক, আমরা পড়বো, সমস্যা নেই। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর এই বিধি 4-2 লঘুদ্বন্দ্ব সম্পর্কে বলা হয়েছে। ভালো করে লক্ষ্য করি। 4-1 বলা হয়েছে দ্বন্দ্বের ভিত্তি বা দ্বন্দ্বের প্রকারভেদ কী কী, তাই না? 4-2 বলা হয়েছে লঘুদণ্ড, আর 4-3 বলা হয়েছে গুরুদণ্ড সম্পর্কে। 4-এর মধ্যেই কিন্তু দণ্ড সম্পর্কিত সব আছে, বিষয়টি খেয়াল রাখবো। লঘুদণ্ড সমূহ কী কী? 5টি লঘুদণ্ড রয়েছে। যেমন তিরস্কার, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত, বেতন স্কেলের দক্ষতা সীমা অতিক্রম বন্ধ রাখা, ক্ষতির সম্পূর্ণ বা আংশিক বা আনুতোষিক থেকে আদায়করণ, এবং বেতন স্কেলের নিম্ন ধাপে অবনমিতকরণ। এগুলি হচ্ছে এই লঘুদণ্ড সম্পর্কিত এই বিভিন্ন শাস্তি। লঘুদণ্ড, তাই না? বিভিন্ন দ্বন্দ্ব। এটা সংক্ষেপে মুখস্থ করি। তিপোবেক্ষবে, তিপোবেক্ষবে মানে প্রত্যেকটি প্রথম অক্ষরগুলো। যাই হোক, আমরা যেভাবে পারি এটা মনে রাখবো। গুরুদণ্ড, এই প্রশ্নটি 5বার এসেছে এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 4-2 বলেছে লঘুদণ্ড, 4-3 হচ্ছে গুরুদণ্ড, আর 4-1 হচ্ছে দ্বন্দ্বের ভিত্তি বা বিভিন্ন প্রকার দ্বন্দ্ব। গুরুদণ্ডগুলো হলো নিম্ন পদে বা নিম্ন বেতনে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর দান, চাকরি থেকে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্তকরণ। এটা আমি সহজে মুখস্থ করে থাকি প্রথম অক্ষরগুলো নিয়ে। নি বা চাচা, নি মানে নিম্ন পদে, বা মানে বাধ্যতামূলক অবসর দান, চা মানে চাকরি থেকে অপসারণ, আবার চা মানে চাকরি থেকে বরখাস্তকরণ। তাই আমি সমস্ত সংক্ষেপে মুখস্থ করি, নি বা চাচা। এবার আসি কোন কোন অপরাধের কারণে কি কি দ্বন্দ্ব বা শাস্তি হতে পারে, সেগুলি এখন দেখব। দ্বন্দ্ব বিধি 4-5 দ্বন্দ্বসমূহ নিম্নরূপে আরোপযোগ্য বলেছে। 4-5 এই সম্পর্কে বলা হয়েছে কোন কোন অপরাধের জন্য কি কি দ্বন্দ্ব। যেমন বিধি 3 বলেছে যদি বর্ণিত অনুযায়ী অদক্ষতার জন্য তিরস্কার এবং চাকরি থেকে বরখাস্ত ব্যতীত যে কোনো দণ্ড। অর্থাৎ যদি অদক্ষ হন তাহলে তিরস্কার আর চাকরি থেকে বরখাস্ত, এই দুইটা বাদে যে কোনো শাস্তি থেকে দেওয়া যাবে, তাই বলছেন। অন্য কোনো অদক্ষতার জন্য চাকরি থেকে বরখাস্ত ব্যতীত যে কোনো দণ্ড, অন্য কোনো অপরাধ যদি হয় অদক্ষতা ছাড়া, ঠিক আছে, অন্য কোনো। আচ্ছা, এবার আসি অসদাচরণের জন্য যে কোনো দ্বন্দ্ব হতে পারে। অসদাচরণের জন্য যে কোনো দ্বন্দ্ব হতে পারে, আর ডিজার্শনের জন্য তিরস্কার ব্যতীত অন্য যে কোনো দণ্ড। অর্থাৎ ডিজার্শনের জন্য গুরুদণ্ড হয়, তাই না, কঠিন অপরাধ, সেজন্য এর জন্য তিরস্কার করলে হবে না, সেজন্য বলতে তিরস্কার ব্যতীত যে কোনো দ্বন্দ্ব। দুর্নীতির জন্য যে কোনো দণ্ড হতে পারে, দুর্নীতির জন্য যে কোনো দণ্ড হতে পারে। এবং নাশকতামূলক কর্মকাণ্ডের নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ ব্যতীত যে কোনো দ্বন্দ্ব। অর্থাৎ নাশকতামূলক কর্মকাণ্ডে যদি জড়িত থাকে তাই বেতন নিম্ন গ্রেডে অবনমিত করা যাবে না, এটা বাদে যে কোনো। এবার আসি নাশকতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি। তো
নাশকতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে তদন্তের পদ্ধতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে, লিখিত আদেশে কর্মচারীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিতে হবে। যে কর্মচারীর বিরুদ্ধে তদন্ত হবে তাকে ছুটি দিতে হবে। তারপরে কর্মচারীকে প্রস্তাবিত কার্য ব্যবস্থা এবং কার্যের ভিত্তি তদন্ত কমিটির নিকট কারণ দর্শানোর সুযোগ প্রদান। 3 জন গেজেটেড কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন এবং অভিযোগ তদন্ত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট বিশেষ করে মতামত সহ বিভিন্ন প্রতিবেদন পেশ ও আদেশ প্রদান করতে হবে। তো এগুলি হচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি। এবার আসি চাকরি থেকে অপসারণ। প্রশ্নটি 2 বার শিক্ষায় এসেছিল। চাকরি থেকে অপসারণ। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 4-3 4-3 এই চাকরি থেকে অপসারণ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি। চাকরি থেকে অপসারণ, রিমুভাল ফ্রম সার্ভিস, এটি একটি গুরুদণ্ড এবং যে কারণে চাকরি থেকে অপসারণ করা হয় সেগুলি হচ্ছে অদক্ষ হন, দক্ষতা হারান বা দক্ষতা পুনরায় অর্জনের ক্ষমতা বা সম্ভাবনা না থাকে, অসদাচরণের দায়ে যদি দূষিত হন, ডিজার্শনের দায়ে যদি দূষিত হন, দুর্নীতিপরায়ণ হন বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। ঠিক আছে। এবং নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন অথবা লিপ্ত আছে বলে সন্দেহ প্রকাশ করা হয়। তো এইটা এইগুলির কারণে এই চাকরি থেকে অপসারণ করা যেতে পারে। আচ্ছা, এই যে এখানে যে কারণে অপসারণ করতে হবে বলেছে, এটা মনে রাখার একটা সংক্ষেপে উপায় আছে। সেটা হচ্ছে আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে অদক্ষ না, অদক্ষ না, মানে প্রত্যেকটার প্রথম অক্ষরগুলো নিয়ে। এবার চাকরি থেকে অপসারণ সরকারি কর্মচারীর ক্ষেত্রে চাকরি থেকে অপসারিত হলে তিনি পুনরায় সরকারি চাকরি নিয়োগযোগ্য হবেন এবং কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে অপসারিত হলে তিনি পেনশন পাবেন না। অর্থাৎ একজন যদি চাকরি থেকে অপসারণ হয় তিনি পেনশন পাবেন না, কিন্তু তিনি আরেক জায়গায় চাকরি করতে পারবে, তাই বলছেন, নিয়োগযোগ্য হবেন সরকারি চাকরি। এবার আসি চাকরি থেকে বরখাস্তকরণ। এটি 2 বার এসেছে প্রশ্নটি শিক্ষা ক্যাডারে, তাই না? চাকরি থেকে বরখাস্তকরণ হচ্ছে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি এই 4-3 ডিতে 4-3 তো গুরুদণ্ড বলেছে, তাই না? 3 ডিতে এই চাকরি থেকে বরখাস্তকরণ সম্পর্কে বলা হয়েছে। এবং চাকরি থেকে বরখাস্তকরণ মানে ডিসমিসাল ফ্রম সার্ভিস, এটি গুরুদণ্ড। যে কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়, ওই যে অদক্ষ হন, দক্ষতা হারান, দক্ষতা পুনরায় অর্জনের ক্ষমতা সম্ভাবনা না থাকে, অসদাচরণের দায়ে দূষিত হন, ডিজার্শনের দায়ে দোষী হয়, দুর্নীতিপরায়ণ হন বা দুর্নীতির দায়ে অভিযোগে অভিযুক্ত হন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত বলে সন্দেহ যথেষ্ট যদি কারণ থাকে, তাহলে এগুলি হচ্ছে এই চাকরি থেকে বরখাস্ত করাদের কারণ। এখন চাকরি থেকে বরখাস্ত করার ক্ষেত্রে যে আরও যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে চাকরি থেকে কোনো সরকারি কর্মচারী বরখাস্ত হলে তিনি পুনরায় সরকারি চাকরিতে নিয়োগযোগ্য হবেন না, তবে তিনি পেনশন পাবেন। চাকরিচ্যুত পেনশনযোগ্য যে সময়, সেই সময়টার জন্য তিনি পেনশন পাবেন এবং চাকরিচ্যুত যেদিন হবে সেদিন থেকে বেতন ভাতা দিয়ে সব বন্ধ হয়ে যাবে। ঠিক। এবার আসি বিভাগীয় মামলা। বিভাগীয় মামলা এই প্রশ্নটি 2 বার শিক্ষা ক্যাডারে এসেছিল। বিভাগীয় মামলা কি সেটাকে বলি, লক্ষ্য করি। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 বিভাগীয় মামলা সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? বিভাগীয় কার্যক্রমের আরেক নাম হচ্ছে বিভাগীয় মামলা। বিভাগীয় মামলা হলো এক ধরনের কার্যক্রম যা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী এটি পরিচালিত হবে। অর্থাৎ বিভাগীয় মামলা হলো এক ধরনের কার্যক্রম যা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কোনো কারণ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সরকারি কর্মচারীদের এই যে আইন আছে বিধিমালা, বিশেষ করে শৃঙ্খলা আপিল বিধিমালা 2018, এই আইন অনুযায়ী এই মামলা বিষয়ে বলা হয়েছে। যে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা কার্যক্রম কর্তৃপক্ষ গ্রহণ করতে পারে, যেমন অদক্ষ হন, দক্ষতা হারান, দক্ষতা পুনরায় অর্জনের সম্ভাবনা না থাকে, অসদাচরণের দায়ে দোষিত হন, ডিজার্শনের দায়ে দোষিত হন, দুর্নীতিপরায়ণ হন বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়া, তো এইগুলি সম্পর্কে বিশেষ করে বলেছে।
তো বিভাগীয় মামলা সম্পর্কে আরও যে সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত আছে বলে সন্দেহ হয়, এগুলি তো ওই কারণে হয়ে থাকে, তাই না? বিভাগীয় মামলা চলাকালে একজন সরকারি কর্মচারী নিম্নোক্ত সুবিধা থেকে বঞ্চিত হন, মানে নিম্নের সুবিধাগুলি পাবেন না। কি কি? পদোন্নতি পাবেন না, সিলেকশন গ্রেড প্রাপ্তি থেকে বঞ্চিত পাবেন না, তারপরে এই বৈদেশিক প্রশিক্ষণ পাবেন না, উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবেন না। এইগুলি তিনি যদি এই বিভাগীয় মামলা যদি কারো নামে থাকে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি। এই প্রশ্নটা না 30 বার এসেছে পরীক্ষায়, 30 বার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। আমার মন বলছে সামনের পরীক্ষায় এটা আসতে পারে, বিশেষ করে বিভাগীয় পরীক্ষায়। তো এইখানে এই যে গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্তের পদ্ধতি সম্পর্কে বিধি 7-এ বলা আছে, 1 থেকে 12 পর্যন্ত উপবিধি এই গুরুদণ্ড আরোপের পদ্ধতি সম্পর্কে বলা আছে। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 7-এ গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া এবং কার্যক্রমের ধারাবাহিকতা সম্পর্কে বা কার্যক্রমের ধারাবাহিকতা নির্ধারণ করা হয়েছে। কোথায়? এই বিধি 7-এ। ঠিক আছে? এবং এই বিধি অনুসারে সরকারি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর আরোপের আগে সুনির্দিষ্ট পদ্ধতি এবং ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হয়। অর্থাৎ গুরুদণ্ড দেওয়ার আগে এই বিধি 7-এর যে সমস্ত ধাপসমূহ আছে, এই বিভিন্ন ধারাবাহিকতা আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে এটা বিচার বিশ্লেষণ করতে হয় যে এটি গুরুদণ্ড আরোপ করা যায় কি না। তো এখন আমি সেই ধাপগুলি একটা একটা করে আলোচনা করব। প্রথম ধাপ অভিযোগ উত্থাপন এবং প্রাথমিক যাচাই। আচ্ছা, এই ধাপগুলির এখানে যেগুলি ছিল না, সেগুলি আমি সংক্ষেপে প্রত্যেকটা প্রথম অক্ষর নিয়ে উপরে একটা সেন্টেন্স লিখে রেখেছি। এটা মনে রাখলে না আমার মনে রাখা সহজ, সেজন্য। যেমন লিখেছি, অপ্রাণীর আত্মপক্ষ কার্যক্রম প্রস্তুতের মামলায় চূড়ান্ত আপিলের সুযোগ আছে। অপ্রাণী, অতে হচ্ছে অভিযোগ, প্রাতে হচ্ছে যে প্রাথমিক যাচাই, নিতে হচ্ছে নিয়োগ মানে কর্মকর্তা নিয়োগ, ঠিক। আত্মপক্ষ মানে আত্মপক্ষ সমর্থন আছে, কার্যক্রম পরিচালনা প্রস্তুত মানে প্রতিবেদন প্রস্তুত, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত, তাই না? আপিলের সুযোগ, এইগুলো আমি মনে রাখার জন্য এখানে লিখেছি অপ্রাণীর আত্মপক্ষ কার্যক্রম প্রস্তুতের মামলায় চূড়ান্ত আপিলের সুযোগ আছে। এবার অভিযোগ উত্থাপন ও প্রাথমিক যাচাই, এইখানে কি করবেন? এইখানে সাধারণত যদি কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দায়িত্ব অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমেই প্রাথমিকভাবে বিষয়টি পর্যালোচনা করবে। প্রাথমিক তদন্ত কমিটি অভিযোগ যাচাই করে এটি গুরুদণ্ডের উপযুক্ত কিনা সেটি নির্ধারণ করবে। ঠিক আছে? প্রাথমিকভাবে অভিযোগটি যাচাই বাছাই করে দেখবে যে এটি গুরুদণ্ডের জন্য উপযুক্ত অভিযোগ কিনা, এবং অভিযোগের সত্যতা যদি পাওয়া যায় তাহলে আনুষ্ঠানিকভাবে এই তদন্ত শুরু হবে এখান থেকে। এবার 2 নম্বর ধাপে বলেছে তদন্ত কর্মকর্তা নিয়োগ, বিধি 7-এ বলেছে, 7-এর 1-এ। ঠিক আছে? যে 7-এর 1-এ বলেছে, কি বলেছে? গুরুদণ্ড আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একজন স্বাধীন এবং নিরপেক্ষ কর্মকর্তা হিসেবে বিশেষ করে তদন্ত কমিটি নিয়োগ করেন, অর্থাৎ নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত কমিটি নিয়োগ দিবেন। এবং তদন্ত কর্মকর্তা সরকারি কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ, প্রমাণাদি ও প্রাসঙ্গিক দলিলপত্রাদি পর্যালোচনা করেন। ঠিক আছে? পর্যালোচনা করবেন এবং অভিযুক্ত কর্মচারীকে লিখিতভাবে অভিযোগের বিবরণ প্রদান করবেন। অর্থাৎ পর্যালোচনা করে যিনি অভিযুক্ত ওনাকে লিখিতভাবে বিবরণ দেবেন যে এই অভিযোগে আপনি অভিযুক্ত। এরপরে কি হবে? এই 3 নম্বর ধাপে হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান, 7-এর 2 বিধিতে বলা আছে। ঠিক আছে? 3 নম্বর সিরিয়াল, কিন্তু বিধি হচ্ছে 7-এর 2-এ বলা আছে আত্মপক্ষ সমর্থন। অর্থাৎ অপরাধী যিনি হবেন বা অভিযোগ যার বিরুদ্ধে করবেন, ওনাকে আত্মপক্ষ সমর্থনের জন্য এই যে 10 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলবেন। অভিযুক্ত কর্মচারীকে 10 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। কর্মচারী চাইলে নিজের পক্ষে আইনজীবীর সহায়তা নিতে পারেন এবং আত্মপক্ষ সমর্থনের পর যদি অভিযোগ অমূলক হয় তবে তদন্ত বন্ধ করে দেয়। ঠিক আছে? আত্মপক্ষ সমর্থন জবাব নেওয়ার পরে যদি দেখে যে এটি অমূলক, ভিত্তিহীন, তাহলে সেখানেই বন্ধ করে দেওয়া হয়। এরপরে আসি তদন্ত কার্যক্রম পরিচালনা, বিধি 7-এর 3-এ বলেছে তদন্ত কার্যক্রম পরিচালনা। তদন্ত কর্মকর্তা বা কমিটি উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং তথ্য প্রমাণ সংগ্রহ করেন। আর কি করেন? সাক্ষ্য গ্রহণ, দলিলপত্র যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মাঠ পর্যায়ে তদন্ত করা হয়, এগুলি করা হয়। এবং অভিযুক্ত ব্যক্তি চাইলে নিজের পক্ষে প্রমাণ বা সাক্ষী উপস্থাপন করতে পারেন। অভিযুক্ত ব্যক্তি তিনি সাক্ষী উপস্থাপন করতে পারবেন।
এরপরে এই তদন্ত কর্মকর্তা যে পরিচালনা করবেন, এর মধ্যে তদন্ত কর্মকর্তা অভিযোগকারী সাক্ষ্য অন্যান্য তথ্য দিয়ে বিশ্লেষণ করবেন এবং বিশ্লেষণ করার মাধ্যমে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। এবার 5 নম্বর ধাপ হচ্ছে প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন প্রস্তুত। এই যে সাক্ষ্য প্রমাণ সব সহ 7-4 বলেছে, তাই না? বিধি 7-4 বলা আছে যে তদন্ত শেষে কর্মকর্তা লিখিত তদন্ত প্রতিবেদন তৈরি করবেন, অর্থাৎ তদন্ত কর্মকর্তা যারা থাকবেন তারা লিখিত প্রতিবেদন তৈরি করবেন এবং প্রতিবেদনের অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা প্রমাণাদির ব্যাখ্যা এবং সুপারিশ উল্লেখ করবেন। প্রমাণ হয়েছে কিনা তার ব্যাখ্যা দিবেন এবং প্রয়োজনে সুপারিশ উল্লেখ করবেন। এবং এই ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদনটা প্রস্তুত করে উত্থাপন করবেন। এবার আসি 7 নম্বরে কি বলেছে, 6 নম্বরে বলেছে চূড়ান্ত সিদ্ধান্ত এবং দ্বন্দ্ব আরোপ। বিধি 7-5 বলেছে যে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কর্তৃপক্ষ উপযুক্ত কর্মচারীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। ঠিক আছে? এবং যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে প্রাসঙ্গিকভাবে গুরুদণ্ড আরোপ করা হয় তার বিরুদ্ধে, এবং গুরুদণ্ডের মধ্যে থাকতে পারে লক্ষ্য করি এই যে নিম্ন ধাপে বা নিম্ন বেতন স্কেলে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর দান, চাকরি থেকে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্তকরণ। এটাকে আমি সহজে মনে রাখার জন্য বলে থাকি নি বা চা। নিতে মানে নিম্ন ধাপে বেতন স্কেল অবনমিতকরণ, বাতে মানে বাধ্যতামূলক অবসর দান, চাতে চাকরি থেকে অপসারণ এবং পরে চাতে হচ্ছে চাকরি থেকে বরখাস্তকরণ। সেজন্য আমি এটা সহজে মনে রাখি নি বা চা। তবে এখানে লাস্টে আবার লিখে দিয়েছি চূড়ান্ত আদেশটি লিখিতভাবে জারি করা হয় এবং অভিযুক্ত কর্মচারীকে অবহিত করা হয় যে আপনাকে এই দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপরে সে আপিলের সুযোগ। বিধি 18-1 এই আপিলের সুযোগ আছে এই বিধিমালার। দণ্ডপ্রাপ্ত কর্মচারী 30 দিনের মধ্যে আপিল করতে পারেন। আপিলের পর নতুন তদন্ত এবং পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তন করা যেতে পারে। এবং বিধি 7 অনুসারে দ্বন্দ্ব আরোপের ক্ষেত্রে যে সমস্ত ধারাবাহিকতা তদন্ত পদ্ধতির ক্ষেত্রে মেনটেন করা হয়, এগুলি অত্যন্ত প্রত্যেকটা ধাপ গুরুত্বপূর্ণ, সুসংগঠিত এবং সুবিচার সঙ্গত হয়ে থাকে। তো এইভাবে আমরা আলোচনা করতে পারি, তাই না? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা কর্তৃক অনুসরণীয় পদ্ধতি, অর্থাৎ একজন তদন্ত কর্মকর্তা কিভাবে তদন্ত করবে গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে সেই পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ এখানে বিধি 11-তে বলা হয়েছে, এই আইনের বিধি 11-তে বলা হয়েছে গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা কর্তৃক অনুসরণীয় পদ্ধতি। লক্ষ্য করি 1 নম্বরে বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা একাধারে প্রতিদিন কোনো কার্যধারা শুনানি গ্রহণ করবেন এবং কারণ লিপিবদ্ধ না করে শুনানি মুলতবি করবেন না, অর্থাৎ শুনানি গ্রহণ করবেন এবং সব লিপিবদ্ধ করবেন, সেই কথা বলছে। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক পরিচালিত তদন্তে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি যে সকল অভিযোগ অস্বীকার করেন সেই সকল অভিযোগ সম্পর্কে মৌখিক সাক্ষ্য গ্রহণ করা হবে এবং উভয় পক্ষকে অভিযোগ সম্পর্কিত প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ দালিলিক সাক্ষ্য উপস্থাপনের যুক্তি সংহত সুযোগ প্রদান করতে হবে। এইরূপ কোনো সাক্ষ্য উত্থাপিত হলে সেটা বিবেচনায় আনতে হবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি এবং অভিযোগকারী উভয়কেই সাক্ষ্য প্রদানের জন্য তাদেরকে দালিলিক প্রমাণ সহ তাদের উপস্থাপনার যে সমস্ত যুক্তি সংহত সুযোগ আছে সেগুলি তাদের উপস্থাপন করার সুযোগ দিতে হবে সাক্ষ্য হিসাবে, সে কথা বলছে। খ নম্বরে বলেছে অভিযুক্ত ব্যক্তি প্রতিপক্ষ সাক্ষীকে জেরা করার এবং ব্যক্তিগতভাবে সাক্ষ্য প্রদান করার এবং তার পক্ষ সমর্থনকারী কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে উপস্থাপন করার অধিকারী হবেন। অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি মানে কি, যিনি যার বিরুদ্ধে অভিযোগ আনা হবে তিনি এই প্রতিপক্ষের সাক্ষীগণকে জেরা করতে পারবেন, ব্যক্তিগতভাবে সাক্ষী প্রদান করতে পারবেন এবং তার সমর্থনে অন্য কোনো ব্যক্তিকেও সাক্ষী হিসেবে উপস্থাপন করতে পারবেন। এবং অভিযোগের সমর্থনে সূচিত কার্যধারার উপস্থাপনকারী ব্যক্তি অভিযুক্ত ব্যক্তিকে তার সাক্ষী হিসাবে জেরা করতে পারবেন এবং অভিযুক্ত ব্যক্তি প্রাসঙ্গিক নথিপত্রের জন্য অনুরোধ করতে পারবেন। তাকে নথির বিভিন্ন অংশ দেখানো যাবে না, এটা বিষয়টা মানে তিনি অনুরোধ করতে পারবেন, তবে তাকে নথির যে সমস্ত গুরুত্বপূর্ণ অংশ দেখানো যাবে না, তাই বলছেন।
তদন্তকারী কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে নির্দিষ্ট সাক্ষীকে তলব করতে পারবেন, সমন জারি করতে পারবেন। সাক্ষ্য গ্রহণ করতে অস্বীকার যদি করেন তাহলে তাকে তার বিরুদ্ধে সমন জারি করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা, যিনি সাক্ষ্য দেবেন। তো এই বিষয়ে পরের প্রশ্নটি হচ্ছে চাকরি থেকে সাময়িক বরখাস্ত। প্রশ্নটি বিগত পরীক্ষাগুলিতে এই 13 বার এসেছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার যদি আসে পরীক্ষায় তা না। তো এইভাবে লিখতে পারি যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 12তে সাময়িক বরখাস্ত সম্পর্কে বলা হয়েছে। এবং সাময়িক বরখাস্ত প্রকৃতপক্ষে কিন্তু কোনো শাস্তি নয়, এটা হচ্ছে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ার পূর্বে বিভাগীয় মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য এই সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য এই বিশেষ করে তাকে কর্ম থেকে বিরতি রাখার জন্য যে বরখাস্ত সেটি হচ্ছে সাময়িক বরখাস্ত, সাময়িক সময়ের জন্য, তাই না? সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হবেন কোন কোন ক্ষেত্রে? জেলে আটক থাকলে, পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলে, হাজতে আটক থাকলে এবং গ্রেপ্তার বা কোর্টে হাজিরার পর জামিনে মুক্তি লাভ করলে বা আত্মসমর্পণের দিন হতে তিনি সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হবেন। এবার আসি সাময়িক বরখাস্তের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মৌখিক বা দালিলিক সাক্ষ্যকে টেম্পারিং দ্বারা যাতে হস্তক্ষেপ না করতে পারে সেজন্য প্রতিষ্ঠান থেকে তাকে বিরত রাখার জন্য সাময়িক বরখাস্তর আদেশ দেওয়া হয়। পুনরায় কোনো অসদাচরণ করা থেকে বিরত রাখার জন্য, যাতে আবার কোনো এই ধরনের অপরাধ না করে। অধিষ্ঠিত পদের ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য, যাতে এই পদে থেকে কোনো অপব্যবহার ক্ষমতার করতে না পারে। এই উদ্দেশ্যগুলির কারণেই সাময়িক বরখাস্ত করা হয়। এবার দেখব সাময়িক বরখাস্তের ভিত্তি। অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বলিষ্ঠ প্রাথমিক তথ্য থাকতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর এবং প্রাথমিক তথ্যটা গুরুত্বপূর্ণ প্রাথমিক তথ্য থাকতে হবে। অভিযোগ স্ট্রং হতে হবে, সে কথা বলছে। অভিযোগ এরকম গুরুতর প্রকৃতির যে মামলা চলাকালীন তাকে দায়িত্ব পালন করতে দেয়া যুক্তিসঙ্গত হবে না। অর্থাৎ অভিযোগ মামলা চলাকালীন সময় তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না যদি গুরুতর অভিযোগ হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্ম হতে বিরত রাখার কারণ হিসেবে এই সাময়িক বরখাস্ত করা হয়। এবং শৃঙ্খলা অমান্য, বিচ্যুতি বা ছোটোখাটো অপরাধের জন্য সাময়িক বরখাস্ত করা উচিত নয়। অর্থাৎ ছোটোখাটো অপরাধের জন্য সাময়িক বরখাস্ত করা উচিত নয়, সে কথা বলছে। এবং উম্মতে বলেছে কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা উচিত হবে না যদি না ইচ্ছাকৃতভাবে এই আদেশ পালনে অস্বীকৃতি জানায়। ইচ্ছাকৃতভাবে যদি আদেশ পালনে অস্বীকৃতি জানায় তাকে সাময়িক বরখাস্ত করা হবে। তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করে সেক্ষেত্রেও সাময়িক বরখাস্ত করা হবে। কর্মচারী পুলিশ হেফাজতে থাকে, যদি পুলিশ হেফাজতে থাকে মানে থানায় আটক থাকলে সাময়িক বরখাস্ত হবে। এমন প্রকৃতির অপরাধে অভিযুক্ত বা প্রমাণিত হওয়ার ক্ষেত্রে তাকে চাকরি থেকে দ্বন্দ্ব গ্রহণযোগ্য। অর্থাৎ এমন কোনো অপরাধ করেছে যার জন্য তাকে দ্বন্দ্ব, বরখাস্ত বা এরকম কোনো গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব প্রয়োগযোগ্য, সেক্ষেত্রেও সাময়িক বরখাস্ত হবেন, সে কথা বলছে। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে সাময়িক বরখাস্তকালীন প্রাপ্য সুবিধাদি কী কী পাবে আর কী কী পাবে না সেটা একটু লক্ষ্য করি। বেতন ভাতার ক্ষেত্রে তিনি মূল বেতনের অর্ধ হারে খোরাকি ভাতা পাবেন, মানে 50% বেসিক পাবেন। পূর্ণ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। বাড়ি ভাড়া প্রদানের ভিত্তিতে যদি সরকারি বাসায় থাকেন বসবাস করার সুযোগ পাবেন। পূর্ণ চিকিৎসা ভাতা পাবেন এবং ক্ষতিপূরণ ভাতা অপূর্ণ হারে পাবেন। ক্ষতিপূরণ ভাতা যদি পান তিনি পূর্ণ হারে পাবেন। উৎসব ভাতা খোরাকি ভাতার মতো অর্ধেক পাবেন, মানে খোরাকি ভাতা যেমন অর্ধেক পান উৎসব ভাতাও অর্ধেক পাবেন। উৎসব ভাতার বকেয়া যদি থাকে পরবর্তীতে কর্মে যখন পুনরায় নিয়োজিত হবেন তখন পাবেন। এবার আসি সাময়িক বরখাস্তকালীন সময়ে যে সমস্ত সুবিধা পাবে না। কি কি পাবে না? ভ্রমণ ভাতা পাবে না, যাতায়াত ভাতা পাবে না, বাসায় টেলিফোনের সুবিধা থাকলে সেটি পাবে না, বাসায় অর্ডারলি সুবিধা পাবে না এবং বাসায় পত্রিকা সুবিধা থাকলে পাবে না, আপ্যায়ন ভাতাও পাবে না, এইগুলি পাবে না সাময়িক বরখাস্তকালীন সময়। এইভাবে আমরা লিখতে পারি। পরের প্রশ্নটি হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল। বিগত পরীক্ষায় প্রশ্নটি 8 বার এসেছে। আদেশের বিরুদ্ধে আপিল। আচ্ছা, বিধি 16তে আপিলের সম্পর্কে বলা হয়েছে, আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী নিম্ন বর্ণিত যে কোনো কর্তৃপক্ষের নিকট আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করিতে পারিবেন। অর্থাৎ কোনো সরকারি কর্মচারী নিম্নের যে কোনো কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে আপিল করিতে পারিবেন। যেমন সরকারের সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষের নিকট,
অথবা যে ক্ষেত্রে এরূপ কোনো কর্তৃপক্ষ নেই সেক্ষেত্রে আবেদনকারী কর্তৃপক্ষের পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট, এবং যে সকল নিয়োগকারী কর্তৃপক্ষের অধস্তন কোনো কর্তৃপক্ষ আদেশ দান করেন সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে কোনো সরকারি কর্মচারী এই তখনই আপিল করতে পারবেন যদি এই যে ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ নির্ধারিত নেই সেক্ষেত্রে আবেদনকারী কর্তৃপক্ষ পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। অর্থাৎ আবেদনকারী কর্তৃপক্ষ মানে কি, নিয়োগকারী কর্তৃপক্ষ যদি ঊর্ধ্বতনে থাকে সেই ক্ষেত্রে তার কাছে আপিল করার সুযোগ পাবে। মানে অধস্তন আদালত থেকে বা অধস্তন কোনো কর্তৃপক্ষ যদি আদেশ দেন সেই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে। কোনো সরকারি কর্মচারী নিম্নলিখিত যে কোনো আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন যথাক্রমে তার উপর যে কোনো দ্বন্দ্ব আরোপের আদেশের বিরুদ্ধে, ঠিক আছে, তার উপরে যে দ্বন্দ্ব আরোপ করা হয়েছে সেই দ্বন্দ্ব আরোপের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। চুক্তিভিত্তিতে নিযুক্ত হলে চুক্তির শর্ত অনুযায়ী যদি এক নাগাড়ে 5 বছরের অধিক কাল চাকরিতে নিয়োজিত থাকেন তাহলে, এবং এই ক্ষেত্রে চাকরির অবসান ঘটানোর আদেশের বিরুদ্ধে একটা ব্যাপার আছে। যদি চাকরি থেকে বরখাস্ত করা হয়, অবসান ঘটানো হয়, সেই ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে তার বেতন ভাতাদি পেনশন বা অন্যান্য শর্তাদি চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং স্বার্থের প্রতিকূলে পরিবর্তন এবং অগ্রাহ্য আদেশের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন। যদি তার বিভিন্ন পেনশন অথবা অন্যান্য শর্তাবলী যদি যুক্তিসঙ্গত না হয়ে যদি তাকে বা বিশেষ করে চাকরি থেকে অবসান ঘটান তাহলে তিনি আপিল করতে পারবেন। এছাড়াও চাকরির যে বিধি চুক্তি দ্বারা বেতন ভাতাদি পেনশন ইত্যাদি শর্তাদি নিয়ন্ত্রিত হয় সেটির কোনো বিধানে যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আপিল করতে পারবেন। তো এইভাবে আপিল করার সুযোগ থাকবে, তাই না? আচ্ছা, এবার পরের প্রশ্নটি হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের রীতি বা পদ্ধতি। প্রশ্নটি 6 বার এসেছে, মানে আপিল দায়েরের রীতি বা পদ্ধতি 6 বার এসেছে প্রশ্নটি। বিধি 18তে আপিল দায়েরের কিভাবে করতে হবে সে রীতি বা পদ্ধতি সম্পর্কে বলেছে। এই বিধির অধীনে আপিল দায়ের করতে হলে প্রত্যেক ব্যক্তিকে পৃথকভাবে স্বীয় নামে আপিল করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা আপিল করতে হবে। উপবিধি 1-এর অধীনে আপিল কর্তৃপক্ষ সম্বোধন করে দায়েরকৃত প্রতিটি আবেদনকারী আপিলকারী কর্তৃক সপক্ষে গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত ব্যাখ্যা সহ আপিল করার সুযোগ থাকবে। এবং এইখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে প্রতিটি আপিল আবেদনকারী যে অফিসে কর্মরত আছেন সেই অফিসের অফিস প্রদানের মাধ্যমে তিনি চাকরিতে না থাকলে সর্বশেষ যে অফিসে চাকরিরত ছিলেন সেই অফিসের মাধ্যমে তিনি কর্তৃপক্ষের নিকট আপিলের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে আপিল আবেদনের একটি কপি আপিল কর্তৃপক্ষের নিকট সরাসরি দাখিল করতে হবে। পুনর্বিবেচনা। বিগত পরীক্ষায় প্রশ্নটি 4 বার এসেছে। পুনর্বিবেচনা মানে রিভিউ বলা হয়, তাই না? রাষ্ট্রপতি কর্তৃক কোনো আদেশ দ্বারা কোনো সরকারি কর্মচারীকে সংক্ষুব্ধ হলে এই আদেশটি পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন করতে পারবেন। এবং আবেদনকারী যে আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়েছেন ওই আদেশ জ্ঞাত হওয়ার তারিখ 3 মাসের মধ্যে পুনর্বিবেচনার আবেদন দাখিল না করলে কোনো আবেদনপত্র পুনর্বিবেচনার জন্য গ্রহণ করা যাবে না। অর্থাৎ রিভিউ করতে হলে 3 মাসের মধ্যে করতে হবে, তাই বলছে। প্রত্যেক ব্যক্তি পুনর্বিবেচনার আবেদনে নিজ নাম পৃথকভাবে দাখিল করবেন। তো এছাড়াও রয়েছে পুনর্বিবেচনার জন্য প্রত্যেকটি আবেদন যে অফিসে আবেদনকারী কর্মরত আছেন বিশেষ করে বা চাকরিরত না থাকলে সেক্ষেত্রে সর্বশেষ যে অফিসে চাকরিরত ছিলেন সেই অফিসের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট দাখিল করতে হবে। এবং পুনর্বিবেচনার আবেদনের উপর রাষ্ট্রপতির যেরূপ আদেশ প্রদান উপযুক্ত মনে করবেন সেরূপ আদেশ প্রদান করবেন। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য যে আদেশ দিবেন সেরূপ আদেশ পরবর্তীতে বিশেষ করে গ্রহণযোগ্য হইবে। সংশোধন বা পুনরায় নিরীক্ষণ। প্রশ্নটি 4 বার এসেছে বিগত পরীক্ষায়। সংশোধন বা পুনরায় নিরীক্ষণ হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক বিভাগীয় মোকদ্দমায় নথিপত্র তলব করে 1 বছরের জন্য এই রিভাইজ অর্ডার দিতে পারেন। রাষ্ট্রপতি কর্তৃক বিভাগীয় মোকদ্দমার সময় নথিপত্র তলব করে 1 বছরের জন্য রিভাইজ অর্ডার দিতে পারেন। এখানে একটি বিষয়, রাষ্ট্রপতি কর্তৃক কোনো আদেশ আপিলযোগ্য নয়। 24-এ বলেছে, বিধি 24-এ রাষ্ট্রপতি যদি কোনো আদেশ দেয় সেটা কিন্তু আপিল করা যায় না। এই যে বিধি 24-এ বলা আছে, এই বিধির যা কিছুই থাকুক না কেন এই বিধিতে রাষ্ট্রপতি কর্তৃক কোনো আদেশ এর বিরুদ্ধে আপিল করা যাবে না। এই বিধির অধীনে রাষ্ট্রপতি দ্বন্দ্ব আরোপ বা অন্য কোনো আদেশ প্রদান করলে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। কারণ কি? কারণ আপিল করতে হলে তো আবেদনকারী কর্তৃপক্ষের পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আপিল করতে হয়। তো রাষ্ট্রপতি তো সর্বোচ্চ, তো এরপরে আবার কার কাছে আপিল করবে, তাই না?
যেমন আমরা অনেক সময় নিম্ন অধস্থ না কর্তৃপক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত পাই, তার বিরুদ্ধে আমরা আপিল করি পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। তো রাষ্ট্রপতি হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেজন্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয়, বিধি 24-এ বলা আছে।